ডক্টর ইউনূসকে ধন্যবাদ, এত দ্রুত ইন্ডিয়ার আকর্ষণ থেকে আমাদেরকে মুক্ত করেছে। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান হতভম্ব, হতাশ, হঠাৎ করেই সবকিছু তছনছ হয়ে গেছে। প্রত্যেককেই বিচারের মুখোমুখি হতে হবে। কেউ পার পেয়ে যাবেন, কাউকে ইনডেমনিটি দেওয়া হবে, কেউ পালিয়ে থেকে বাঁচার চেষ্টা করবেন। এই ধরনের দুরাশা করে লাভ নেই। দর্শক, খুবই গুরুত্বপূর্ণ একটা খবর দেখেন। এই যে শেখ হাসিনার তো দেখছেন, খবরের শিরোনামটা হচ্ছে এই: হাসিনা সহ 30 জনের গ্রেপ্তারি পরোয়ানা গেল 12 দপ্তরে। এই মামলা কিন্তু যেন তেন মামলা না, এই মামলা রাজনৈতিক ব্যক্তিদের মামলা না, এই মামলা হচ্ছে সেই মামলা গুমের সঙ্গে জড়িত বাহিনীর শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের বিচার। তারা আসামি, তাদের মধ্যে কেউ সার্ভিসে আছেন, আবার কেউ সার্ভিস থেকে ইতিমধ্যে তাদেরকে বরখাস্ত করা হয়েছে, কেউ পলাতক, কেউ দেশের ভেতরে আছে। সেনাপ্রধান মিস্টার ওয়াকারুজ্জামানের 14 মাসের সব চেষ্টা সাধনা ব্যর্থ করে দিয়ে বাংলাদেশের ইতিহাসে যুগান্তকারী একটা ঘটনা ঘটেছে। বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার, এই ইস্যুটা জেনারেল ওয়াকারকে নিয়ে পরেরটা একটু পরে আসছি ডিটেলে। প্রথম যে ঘটনাটা আজকে সকালের মধ্যে ঘটে গেছে, আপনারা জানেন গত 2-3 দিন আগে আইসিটি কোর্টের তাজুল ত্রিপুরা সিটি কোর্ট উনি একটা ঘোষণা দিচ্ছেন আগামী 1 সপ্তাহে বাংলাদেশে বিরাট কিছু করবে টাইপের। অনেকেই বুঝে নাই, অনেকে খুব গুরুত্ব দিয়েছে, কিন্তু এক্স্যাক্টলি কি করবে বুঝে উঠতে পারছিল না। এই মুহূর্তে সেনাবাহিনীর খুবই চৌকস 5 জন সাবেক কর্মকর্তা, চৌকস, এমনকি র্যাবেরও আছেন। তো র্যাব এবং আরো বিভিন্ন যে সেক্টরগুলো সেখানে যারা ডিউটি করেন, বড় বড় দায়িত্বগুলো পালন করেন, আমরা জানি সবাই সেনাবাহিনীর কিন্তু চৌকস অফিসাররা হয়ে থাকেন। তো আওয়ামী লীগের শাসনামলে বিরোধী মতের লোকদেরকে গুম এবং নির্যাতনের যে ঘটনাগুলো ঘটেছে, সেই ঘটনায় মানবতা বিরোধী অপরাধের 2 মামলায় প্রসিকিউশনের আনুষ্ঠানিক অভিযোগ সামনে এসেছে। এইবার হবে কিন্তু আসল খেলা। মাশাআল্লাহ, আরেকটা গুড নিউজ দিয়া ফেলি আপনাদেরকে। যে খবরটার জন্য প্রায় 14-15 মাস আমরা অপেক্ষা ছিলাম, অবশেষে সেই খবরটি পেলাম। বাপকে তো হানা ভোটও তোমার বাপ নেওয়ার সুযোগ দেয় না। কোনো দলই থাকবে না, রাজনীতি থাকবে না, ভোট থাকবে না, কিছুই থাকবে না, তোমার বাপ একাই একটা কিছু। এই জন্যই বিচির মধ্যে চাপ দিয়ে মারা ফেলছে আর্মিরা। এবং যে আর্মিরা মারছে না, যে মেজর ডালিমের নিয়ে কথা বলা হয়, মেজর ডালিম একজন বীর উত্তম। ইউনূস সরকার জনগণের চোখটা খুলে দিচ্ছে। 54 বছরে যে সমস্ত গভর্নমেন্ট আসছে, যারা তাদের ইচ্ছা ছিল কিন্তু তারা করতে পারে নাই। ডক্টর ইউনূস সাহসিকতার সঙ্গে, আমরা যে ছোট দেশটা, আমাদের কিন্তু অনেক কিছুই আছে আমরা করতে পারি। তারা পার্শ্ববর্তী দেশের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলতে পারে না। বর্তমান গভর্নমেন্ট কিন্তু চোখে চোখ রেখে কথা বলতে পারছে। ধন্যবাদ পিনাকি ভট্টাচার্যকে। আমাকে জেলখানে অনেকে জিজ্ঞেস করতো বয়ান শুনবো কার, ওয়াজ শুনবো কার। কখন চিন্তা করলাম ওয়াজ শুনবে কার, বললাম পিনাকি ভট্টাচার্য ওয়াজ শুনো। বাংলাদেশকে পঙ্গু করে দিতে এবার একের পর এক জাল বিছিয়ে যাচ্ছে মোদী সরকার। আর এই ষড়যন্ত্রের অংশ হিসেবে জাল টাকা ছড়িয়ে দেওয়ার মহাপরিকল্পনা করেছে তারা। বিশেষ কায়দায় তৈরি এই নকল নোটগুলো মেশিনেও ধরা সহজ নয় বলে দাবি করা হচ্ছে। কিন্তু কিভাবে এই জাল নোট বাংলাদেশে ঢুকেছে, বাংলাদেশের মেরুদণ্ড ভেঙে দিতে তারা সাহায্য করছে মোদী বাহিনী। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বর্তমান সময়ে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আমি আশা করছি ভিডিওর শুরুটা দেখেই বুঝতে পেরেছেন আজকের নিউজটি কতটা গুরুত্বপূর্ণ। যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে এই ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না, চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিও ফুটেজগুলো। তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। দর্শক, খুবই গুরুত্বপূর্ণ একটা খবর দেখেন। এই যে শেখ হাসিনার তো দেখছেন, খবরের শিরোনামটা হচ্ছে এই: হাসিনা সহ 30 জনের গ্রেপ্তারি পরোয়ানা গেল 12 দপ্তরে। এই মামলা কিন্তু যেন তেন মামলা না, এই মামলা রাজনৈতিক ব্যক্তিদের মামলা না, এই মামলা হচ্ছে সেই মামলা গুমের সঙ্গে জড়িত বাহিনীর শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের বিচার। তারা আসামি, তাদের মধ্যে কেউ সার্ভিসে আছেন, আবার কেউ সার্ভিস থেকে ইতিমধ্যে তাদেরকে বরখাস্ত করা হয়েছে, কেউ পলাতক, কেউ দেশের ভেতরে আছে। বাংলাদেশের ইতিহাসে এইভাবে গুমের ঘটনায় বিভিন্ন বাহিনীর শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের বিচারের নজির নেই। ফলে এটা অত্যন্ত স্পর্শকাতর একটা বিষয়। যে কোনো মুহূর্তে দেশের পরিস্থিতি ওলট পালট হবার মতন একটা পরিস্থিতিও তৈরি হতে পারে কিন্তু এই মামলার মধ্য দিয়ে। ফলে এটা ওই আসাদুজ্জামান কামালের বিচার, ওবায়দুল কাদেরের বিচার, নানকের বিচার, এটা কিন্তু মনে করবেন না। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমি আবারও বলি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা মনে রাখবেন। কারণ গুমের সঙ্গে জড়িত কারা? ডিজিডিএফআই, এনএসআই, র্যাব, পুলিশ, এমনকি বিসিবি, এই সমস্ত সংস্থাগুলোর প্রত্যেকেই তাদের ভেতরে বহু সেল ছিল, যেগুলি কি কোনোটার নাম, বিশেষ করে ডিজিএফআই যেগুলি ছিল সেগুলোর নাম ছিল আয়নাঘর। সেই আয়নাঘরে কি হতো? বিচার হতো না, গুম করে সেখানে রাখা হতো বছরের পর বছর। যেমন ব্যারিস্টার আরমান 8 বছর কি 9 বছরের মাথায় এসে যখন কি সরকার পতন হলো তখন তাড়াতাড়ি তাদেরকে ছেড়ে দেওয়া হলো। ছেড়ে দিয়ে আর কি করেছে? ওই সমস্ত ঘরগুলো সব মুহূর্তের মধ্যে নিশ্চিন্ন করে স্বাভাবিক ঘরে রূপান্তর করেছে, যাতে বুঝতে না পারা হয় যে এইগুলি আয়নাঘর হিসেবে ব্যবহার হতো। বুঝতে পারছেন? এটাই ছিল শেখ হাসিনার ফ্যাসিস্ট শাসন। স্বৈরাচারী শাসকরা যা করে
হাসিনা ঠিক তাই তাই করে। আর সেই ঘটনার বিচার হচ্ছে, যার প্রধান আসামি হচ্ছেন শেখ হাসিনা এবং দ্বিতীয় প্রধান হচ্ছেন শেখ হাসিনার যে বোন, ছোট বোন শেখ রেনার দেবর জেনারেল তারেক। দর্শক মনে রাখবেন, এটা অত্যন্ত স্পর্শকাতর একটা মামলা, যার কারণে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলছেন যে এটা বাহিনীর দায় না, যারা ঘটনার সাথে যুক্ত সেই ব্যক্তির দায়, এটা বাহিনীর দায় না। এটা বলার মধ্য দিয়ে বাহিনী যাতে রিয়াক্ট না করে যেন আলাদা করা হচ্ছে। গুমের 2 মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 30 জনের গ্রেপ্তারি পরোয়ানা আইজিপির কাছে পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেই সঙ্গে দায়িত্বপ্রাপ্ত বাহিনীর 12 দপ্তরে পাঠানো হয় এই গ্রেপ্তারি পরোয়ানা। বৃহস্পতিবার সকালে এই তথ্য জানিয়েছে ট্রাইব্যুনালের রেজিস্ট্রার কার্যালয়। এই প্রসঙ্গে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলছেন, বুধবার বিকেলেই 2 মামলায় 30 আসামির বিরুদ্ধে জারি হওয়া গ্রেপ্তারি পরোয়ানা আইজিপি এবং 12টি দপ্তরে পাঠিয়েছে ট্রাইব্যুনাল। 12টি দপ্তর হলো, খেয়াল করেন 12টি দপ্তর কোন কোন দপ্তর: চিফ অফ আর্মি স্টাফ, চিফ অফ জেনারেল স্টাফ, অ্যাডজুটেন্ট জেনারেল আর্মি হেডকোয়ার্টার, ডিজিডিএফআই, ডিজিএনএসআই, প্রিন্সিপাল স্টাফ অফিসার আর্ম ফোর্সেস ডিভিশন, সচিব প্রধান উপদেষ্টার কার্যালয়, ডিরেক্টর মিলিটারি ইন্টেলিজেন্স, ডিরেক্টর পার্সোনাল সার্ভিস ডিরেক্টরেট বাংলাদেশ সেনাবাহিনী, কমান্ডেন্ট আর্মি সিকিউরিটি ইউনিট, প্রভোস্ট মার্শাল সিইও আর্মি এমপি ইউনিট ফর ইনফরমেশন। এর আগে বুধবার টিএফআই সেলে গুমের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 17 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল 1। একই সঙ্গে যে আইসিতে গুমের ঘটনায় আরেক মামলায় শেখ হাসিনা সহ 13 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। একই দিনে সকালে এই 2 মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেন প্রসিকিউশন। মামলায় ডিজিএফআই এর সাবেক 5 ডিজি সহ, খেয়াল করেন ডিজিএফআই এর 5 জন সাবেক ডিজি সহ, বুঝছেন, ডিজিডিএফআই 5 জন সেনাবাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তাদের আসামি করা হয়েছে। এর মধ্যে অনেকেই এখনো কর্মরত রয়েছেন। তবে ফরমাল চার্জ আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংশোধিত আইন অনুযায়ী তারা কোনো পদে থাকতে পারবেন না বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। এই তার পরোয়ানা জারির পরে তারা আর দায়িত্বে থাকতে পারবেন না যদি কেউ দায়িত্বে থেকে থাকেন। আর প্রিয় অভিভাবক হাসিনা ইন্ডিয়া থেকে মন্ত্রণা দিচ্ছে, সেই মন্ত্রণা অনুযায়ী দেশ চলবে না, দেশ চলতে দেয়া হবে না ইনশাআল্লাহ। আমি আপনাদের কথা দিচ্ছি, সমস্ত হত্যা, সমস্ত অন্যায়ের বিচার আমরা করব। এই যে জেনারেল ওয়াকার যে বললেন আমি দায়িত্ব নিচ্ছি, সকল গুম খুনের বিচার হবে, আপনাদের সকল দাবি অনুযায়ী কার্যক্রম হবে, তারপর পরই তিনি বলছেন আমি দায়িত্ব নিচ্ছি, সেনাবাহিনীর উপর আস্থা রাখুন। তো আপনি তো আসলে আপনি কায়দা করে এই সেনাবাহিনীকে কিন্তু টেনে আনলেন, সেনাবাহিনীকে ব্যবহার করছেন আপনার রক্ষা কবচ হিসেবে। এখন আপনি সেনাবাহিনীর নামে আপনি যে ওয়াদা করেছেন সেই ওয়াদা আপনি প্রতি পদে পদে ভাঙছেন, প্রতি পদে পদে আপনি বোঝাতে চাচ্ছেন যে সেনাবাহিনীতে যারা অপরাধী তাদের ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়া যাবে না। আপনি আপনার ব্যক্তিগত ফায়দা হাসিলের জন্য, ব্যক্তিগত ধান্দা থেকে আপনি এই কাজগুলো করছেন। এটি বলার কি বলবো, মানে আমার বলতে বিন্দু মাত্র কোনো দ্বিধা নাই। ওয়াকার সাহেব একটু ভাবুক টাইপের ভাব ধরেন না মাঝে মধ্যে, যে আমি তো প্রেমে পড়িনি, প্রেম আমার উপরে পড়েছে, আমি কি করতাম। এই জায়গাগুলো থেকে তিনি ঝেড়ে দিয়েছেন যে তোমাদের কেমন লাগবে, তোমাদের ভাই বন্ধুদেরকে যদি প্রিজন ভ্যানে করে নিয়ে যাওয়া হয়, হ্যান্ডকাপ লাগানো হয়, ইত্যাদি ইত্যাদি নানা কথা বলে এই দেশপ্রেমিক সেনাবাহিনীকে বিভ্রান্ত করতে চাচ্ছেন স্বয়ং সেনাপ্রধান। দেশপ্রেমিক সেনাবাহিনীর সম্মান রক্ষার্থেই আমি কাজ করছি, অন্তত এটা আমি দাবি করতে পারি। এবং 25 থেকে 35 জন অপরাধী কর্মকর্তাকে বাঁচানোর জন্য জেনারেল ওয়াকার গং যা করছেন সেটি পুরো সেনাবাহিনীর সম্মানকে ভুলুণ্ঠিত করছে। বারবার বলছি, এখন সেনাবাহিনীর ভিতরে কি পরিমাণ ঘুষ দুর্নীতি চলে। জেনারেল ওয়াকার 627 জন ক্রিমিনাল কিভাবে আশ্রয় পেয়েছিল, কত টাকা পেয়েছিল, কারা পেয়েছিল, এই যে বদমাশ সবগুলাকে যে আপনি দেশের বাইরে পার করে দিলেন, কত টাকার বিনিময়ে, কে কোথায় পেয়েছে। আপনি মনে করেন আমাদের কাছে তথ্য নাই, এরা 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 আসমানি ডানা লাগায় উড়ে উড়ে পার হয়ে গেছে? আপনারাই পার করে দিয়েছেন। এবং এর বিনিময়ও নির্ধারিত ছিল, এর বিনিময়ও আপনাদের অনেকের পেটের মধ্যে ঢুকেছে। আমি সুনিশ্চিতভাবে বলতে পারি না এখানে আপনার কোনো ভাগ আছে কিনা, আপনার কোনো পার্সেন্টেজ আছে কিনা। যদি থাকে আপনি গোপন করতে পারবেন না, সবই বের হয়ে আসবে। তো অর্থাৎ 5ই আগস্ট 2024 আপনার যেই মিষ্টি মিষ্টি কথা এবং আপনার দুই পাশে আপনার দুই দোস্ত বিমান বাহিনী প্রধান আর নৌবাহিনী প্রধানকে নিয়ে আপনি যেই কথাগুলো বলছেন যে আমি দায়িত্ব নিচ্ছি, সেনাবাহিনী হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা, 6 মাসের মাথায় আপনি রাওয়া ক্লাবের যে অনুষ্ঠান সেখানে যে আপনি এক ধরনের কি বলবো অডাসিটি দেখালেন। আপনার সামনে বসা আপনার সিনিয়র কর্মকর্তাদেরকে আপনি বললেন যে আরো কিছু বক্তব্য আছে, আমি যা বলছি এটি মানলে আপনাদের জন্য ভালো হবে, আমি আপনাদের উপদেশ দিচ্ছি, এটা শুনতে হবে, হ্যান হবে ত্যান হবে। এবং এখানে আপনি বলেছিলেন নো ইফ নো বাট ফুল স্টপ। তো এই অডাসিটি দেখানোর অধিকার আপনাকে কে দিছে? এটা আপনার কোন আইনে দিছে? আপনাকে ভারতের সেনাপ্রধান দিছে? আপনার পলাতক হাসিনা দিয়েছে? আপনার আম্মু, আপনার ফুফাতো, আপনার কি বলবো, আপনার এক ধরনের কি বলে শাশুড়ি বলা চলে, ফুফাতো বোনের, আপনি তো হাসিনার মামাতো বোনের জামাই। তো কি মানে কাহিনী কি আপনার? এই যে বিষয়গুলো আপনি সেনাবাহিনীকে কেন ভাই শেষ করতেছেন? ভাই বিদায় হন, প্রয়োজনে না পারলে বিদায় হন, বলেন যে ভাই মাপ চাই, আমার বিদায় করে দাও। আপনি বিদায় না করলে আপনি বিদায় হয়ে যান। কিন্তু বাংলাদেশের জনগণের বিরুদ্ধে আপনি অবস্থান নিতে পারবেন না। গুম খুনের সঙ্গে যারা যুক্ত তাদেরকে আপনি রক্ষা করতে পারবেন না। যতই আমাকে কুচক্রী বলেন,
আর উদ্দেশ্য প্রণোদিত কাজ করছি বলেন, 25 থেকে 35 জন সেনা কর্মকর্তা, অপরাধী সেনা কর্মকর্তা, গুম খুনের সঙ্গে যুক্ত সেনা কর্মকর্তাদের রক্ষা করতে যে বাংলাদেশ সেনাবাহিনীর, দেশপ্রেমিক সেনাবাহিনীর সম্মানকে লুণ্ঠন করার কোনো সুযোগ আমরা ইনশাল্লাহ দেব না। আপনি যতই ঘাটতারামি করেন, যতই চোখ রাঙান, যতই ক্ষমতা দেখান, কোনো লাভ হবে না জেনারেল ওয়াকার। এই কোনো দায় মুক্তি আসবে না গুম খুনের সঙ্গে যুক্ত কারো ব্যাপারে। এবং আমি আগের অনুষ্ঠানটায় আমি দেখিয়েছি যে আন্তর্জাতিক কোনো আইনেও, আন্তর্জাতিক কোনো ভাবেও আপনি এদেরকে কোনো দায় মুক্তি দিতে পারবেন না। কারণ মানবতা বিরোধী অপরাধ কোনো ধরনের, সকল ধরনের ইন্ডেমনিটিকে আসলে বাইপাস করে, কি বলবো এটাকে, ওভাররিড করে। যে কোনো ধরনের মানবতা বিরোধী অপরাধকে মানবতা বিরোধী অপরাধ একে আপনি কোনোভাবে জাস্টিফাই করতে পারবেন না। কারাদেশে কিভাবে সুপিরিয়র রেসপন্সিবিলিটি যেমন আছে, যিনি আদেশ পালন করছেন তারও রেসপন্সিবিলিটি আছে। কারণ সেনাবাহিনীর আইনে সুনির্দিষ্টভাবে আছে কোনো অন্যায় আদেশ মানতে কেউ বাধ্য নয়। অন্যায় আদেশ যারা মেনেছেন তাদেরকে এখন বিচারের মুখোমুখি হতে হবে। কারণ অন্যায় আদেশ না মেনে অনেক সেনা কর্মকর্তা, অনেক দেশপ্রেমিক সেনা কর্মকর্তা চাকরি ছেড়ে চলে গেছেন, অনেকে হেনস্থা হয়েছেন, কিন্তু অন্যায় আদেশ মানেন নাই। বাংলাদেশ সেনাবাহিনীতে এই জাতীয় কর্মকর্তার সংখ্যাও কম নয়। সো মিথ্যা বিবৃতি দিয়ে সেনাবাহিনীর নৈতিক যে বিপর্যয়ের দিকে আপনারা নিয়ে যাচ্ছেন। জেনারেল ওয়াকার, আপনি সেনাবাহিনীর শেষ ব্যক্তি নন। আপনি আপনার হাতে সম্পূর্ণ সুযোগ থাকার পরেও গত 14 মাসে আপনার যে ভূমিকা সেটি অত্যন্ত প্রশ্নবিদ্ধ। আমাদের অবসরপ্রাপ্ত মানে বঞ্চিত অফিসারদের ব্যাপারে কোনো সুরাহা হয় নাই। ডক্টর ইউনুস একটা কমিটি করে দিয়েছেন জেনারেল হাফিজের নেতৃত্বে, সেখানেও আপনি অসহযোগিতা করছেন। অর্থাৎ আপনি সবকিছুতে এক ধরনের মাসল পাওয়ার দেখাতে চাচ্ছেন। আপনি ভাবতেন যে আমি কি হনুরে। আপনি আপনার চোখের সামনে দৃষ্টান্ত, হাসিনা লেজ তুলে পালায় গেছে। আপনি কি মনে করেন যে হাসিনার হাতে যদি 0.0001% কোনো সম্ভাবনাও থাকতো দেশে থাকার, সে পালাইতো না। এবং আপনি সম্পূর্ণ গায়ের জোরে, সম্পূর্ণ স্বপ্রণোদিত হয়ে তাকে আপনি দেশের বাইরে পাঠিয়ে দিয়েছেন। এবং যেভাবে পাঠিয়েছেন সেই প্রক্রিয়াটাও আন্তর্জাতিকভাবে অশুদ্ধ একটা প্রক্রিয়া। সেটি নিয়ে আমি কাজ করছি, সেটি নিয়ে আপনারা হয়তো খুব সহসাই আপনারা সেটা দেখবেন। আর আইএসপিআর ওই যে একটা সময় র্যাবের যে ক্রসফায়ারের গল্পের মতো সেই একই গল্প, বিবৃতি, মিথ্যা বিবৃতি, এগুলো থেকে আইএসপিআর বের হয়ে আসেন। জেনারেল সামি, আপনাকে সতর্ক করছি আমি, কোনো মিথ্যা বিবৃতি, এই যে আমাদেরকে যে গালাগালি করলেন, এর দায় কিন্তু আপনাকে অনেক দূর টানতে হবে। আমি আপনাকে বললাম কুচক্রী মহল, কুচক্রী কাহাকে বলে, কত প্রকার কি দেখতে চাও সামি, তোমাকে দেখাবো ইনশাল্লাহ, ডোন্ট ওয়ারি। তো আমি আর লম্বা করতে চাই না, বিষয়টা আপনাদের শুধু বোঝানো, দেখানো যে কিভাবে মিথ্যাচার চলছে, কিভাবে স্যাংশন পাওয়া কর্মকর্তা সেনাবাহিনীর ভেতরে বসে সেনা প্রধানকে প্রশ্ন করছে। আপনারা মনে করেন যে আন্তর্জাতিক মহল এগুলো জানে না? একটা গ্রুপ স্যাংশন পাওয়ার পরে আপনারা কি করছেন সেই জায়গাগুলো কেউ মনিটরে রাখে না, সবাই মনিটরিং এ রাখে। এবং তার প্রভাব পড়ে আসলে পুরো দেশের উপরে, পুরো বাহিনীর উপরে। এবং যখন একটা দুইটা করে অপরাধ জমতে একটা পজিশনে যায়, তখন তারা কান দেয়। তো সেই জায়গাটা থেকে আমার মনে হয় যে জেনারেল ওয়াকার, আপনি নিজে সংশোধিত হন, নাহলে আপনি বিদায় হন, নাহলে আপনি নিজেই রাজসাক্ষী হয়ে যান। আপনি বলেন যে আমি এই শেখ হাসিনার আমলের যত গুম খুন যা কিছু হয়েছে, কিভাবে আদেশ গেছে, এই জুলাই বিপ্লবে ছাত্রদের উপরে সেনাবাহিনী কার আদেশে কিভাবে গুলি চালিয়েছে, আমি কোন প্রেক্ষাপটে আদেশ দিয়েছি, আমি সেই বিষয়গুলো বলতে চাই। আমি রাজসাক্ষী হতে চাই। আমি একজন মুসলমান হিসেবে আমার মৃত্যুর পরে যেন আমার জবাবদিহিটা সহজ হয়, সেই দায় থেকে আমি মুক্তি নিতে চাই। প্রিয় দর্শক, আমি আশা করছি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন। আজকের মতো নিউজটি শেষ করছি, এখানেই সমাপ্ত। পরবর্তীতে নতুন কোনো টপিকস নিয়ে আবার দেখা হবে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।